সাক্ষ্য আইনের 41 ধারা আমরা এখন উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সামনে, সেটা হচ্ছে 41 ধারা। আমরা শুরুতে যদি হেডলাইনে দেখি প্রবেট এখতিয়ার ইত্যাদি, এখানে আর কোনো শব্দ ইউজ করে জাস্ট প্রবেট এখতিয়ারের ক্ষেত্রে রায়ের রায়টা তো আমরা বুঝতে পারছি কত, যে আদালতের একটা চূড়ান্ত সিদ্ধান্ত বিচার বিশ্লেষণ করে যে যে সিদ্ধান্তটা দিবে সেটা হচ্ছে রায়। এটা হতে পারে সাজা, যে দণ্ড যে 5 প্রকার পড়েছে আমরা, সেই দণ্ডের ক্ষেত্রে এই রায়গুলা দিতে পারে। আচ্ছা, এখন রায়ের প্রাসঙ্গিকতা রিলিভেন্টটা কি? আচ্ছা, রিলিভেন্ট যদি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার মেন বই ওপেন করলে আপনারা দেখবেন এরকম এখানে একটা আদেশ দেখা যাচ্ছে, রায় দেখা যাচ্ছে। এটা একটা রায়, যে রায় বা আদেশ বা ডিগ্রি যাই বলে এটা আইনগত চরিত্রের কথা বলা হচ্ছে। এখানেও একটা অধিকারের কথা বলা হচ্ছে। তারপরে এখানে একটা আদেশ, এখানে কোনো অধিকার থেকে বঞ্চিতের কথা, এখানে আবার মোটামুটি 4টা রায়ের একটা সম্পত্তির অধিকার। আ- আচ্ছা, তারপর হচ্ছে সম্পত্তির অধিকার, সত্তার অধিকার, তারপর হচ্ছে অধিকারের ঘোষণা, তারপর চরিত্রের আরোপিত, চরিত্রের একটা বিষয় রয়েছে, চরিত্রের ক্ষেত্রে চরিত্র আরোপিত। এরকম 4টা আপনারা দেখবেন এখানে। তো এখানে এটাকে আমরা যে মনে রাখার জন্য জাজমেন্ট ইন র্যাম বলা হয় 41 কে। জাজমেন্টের র্যাম কেন একসাথে, সবাইকে একসাথে করা হয়েছে একত্রে, এটা আমরা আসতেছি সামনে। জাজমেন্ট ইন র্যাম এটা হচ্ছে সাক্ষরণীয় একটা ভাষা 41-এর, এটা মনে রাখার দরকার নাই, পরীক্ষা আসবে না, বাট এতটুকু মনে রাখবেন এখানে 5টা বিষয়। এটাকে ক্লিয়ার রাখার জন্য পিএমডি ফর্মুলা মনে রাখবেন, পিএমডি 41টাকে। পিএমডি বিষয়টা কি? পিতে হচ্ছে প্রবেট, এতে হচ্ছে অ্যাডমিরালটি, বিতে হচ্ছে, এমতে হচ্ছে ম্যারিজ, আর তার ডিভোর্স বা ইনসলভেন্সি দেউলিয়ত্ব যেটা আপনারা বলেন। এই এই 4 ধরনের এখতিয়ার প্রদত্ত চূড়ান্ত রায় হচ্ছে 41 ধারায় পড়ে। আমরা পাবো মূলত 5টা, 4টে এখানে যেটা আছে এটাই পড়েন, পরীক্ষা হলে এইভাবে লিখলে হবে যে প্রবেট, অ্যাডমিরালটি, বিবাহ এবং দেউলিয়ত্বের ক্ষেত্রে এই এখতিয়ারে, এই এখতিয়ারে বোঝাচ্ছে যে এই এখতিয়ারে পড়বে, 4 ধরনের এখতিয়ারে আসলেই সেটাই হচ্ছে চূড়ান্ত রায় হিসেবে অ্যাকচুয়ালি আওতায় পড়বে। এখন একটু আমরা চলে আসি, একটু নিচের দিকে আসি, সবাই একটু মনোযোগ দেন। আমরা যে সবাই প্রবেট আমরা দেখলাম, দেখে এখানে একটু দেখে আসি। এখানে নোট করছিলাম, একটু সবাই থাকে। দেখেন, দেখা যায় প্রবেট। প্রবেটটা কি? প্রবেট হলো আদালত কর্তৃক আদালত কর্তৃক মৃত ব্যক্তির উইল বৈধ বলে স্বীকৃতি প্রদান। মনোযোগ দেন, আদালত কর্তৃক মৃত ব্যক্তির উইল, এই যে মৃত ব্যক্তির মানে উইল করে যায় না, একজন তো উইল করে, উইল দেয়, উইল করে না, যে বৈধ বলে স্বীকৃতি প্রদান উইলের মাধ্যমে যেটা করে, উক্ত উইল কার্যকর করার জন্য নির্বাহী এক্সিকিউটর আইনগত ক্ষমতা প্রদান। অর্থাৎ এই যে নির্বাহী এক্সিকিউটর আইনগত যে ক্ষমতাটা প্রদান করে, এটা হলো প্রবেট। এটা কখন হবে? প্রবেটটা হবে কেউ মারা যাওয়ার পর, যদি সে উইল রেখে যায়। তবে আদালত যদি সেই উইলটি পরীক্ষা করে বৈধ ঘোষণা করে, যদি এরকম বৈধ পাওয়া যায়। আমরা অনেক সময়, ওটা আলাদা একটা বিষয়, ওটা দরকার নাই। যাকে উইলে নির্বাহী করা হয়েছে, যাকে করবে, প্রবেট করবে, যাকে উইলে নির্বাহী করা হয়েছে তাকে সম্পত্তি পরিচালনার ক্ষমতা দেয়। যেমন রাজুকে যদি বলে এই দায়িত্বটা হলো একজন রাজুকে যদি বলা হয় তার তার পরিবারের একজন প্রবেট, যে কেউ নাই, একে উইল করে দিয়ে গেছে। যাকে আদালতে কেউ মারা গেছে, উইল রেখে গেছে, এখন কেউ কে তো দায়িত্ব দিতে হবে, সম্পত্তিকে, এই সম্পত্তি আইনগত অধিকার দেওয়ার জন্য কাউকে দিতে হবে। এই যে আইনগত অধিকার নির্বাহী করা হচ্ছে এই সম্পত্তি পরিচালনার ক্ষেত্রে, দিছে হচ্ছে রাজুকে। এই রাজু হচ্ছে প্রবেট। জাস্ট এটা একটু মনে রাখেন, কারণ হচ্ছে আমরা মেন বই পড়ে যাবে তো, কারণ এটা বুঝবেন না, সারা জীবন পরীক্ষা দিবেন যে প্রবেট কি, এখতিয়ার কি, কি পড়ছে অ্যাকচুয়ালি কিচ্ছু বুঝে না, খালি মুখস্থ করে গেছে। বাট একটু আমার ক্লাস অন্তত চেষ্টা করবেন যে আপনি, এই যে এক একজন এক একটা বলছেন, সব কাছাকাছি হয়েছে, বাট মানে স্মার্ট হয় নাই। বাট পরীক্ষাটা আসবে না প্রবেট কি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ধারাটা আসবে বিভিন্ন ক্ষেত্রে। এটা আমরা বলবো কার্যবাহীর সাথে অনেক ক্ষেত্রে এই আছে, বাট এইটুকু নেন আমরা নিতে পারবো সহজভাবে। উইল করতে আদালত কর্তৃক অনুমোদন, কে জানি বলছিল এই কথাটা, অনুমোদন। প্রবেট আদালত কর্তৃক একটা অনুমোদন, কে জানি বলছে অর্ডার, আদেশ, এটা হতে পারে অনুমোদন। প্রবেটের উদ্দেশ্য কি? এই প্রবেটের উদ্দেশ্য হচ্ছে উইলটি আসল না বৈধ সেটা নির্ধারণ করা, উত্তরাধিকার নিয়ে বিরোধ যদি থাকে সেটা এড়ানো, আর সম্পত্তি বন্টন আইন সম্মত করা। এই প্রবেটের উদ্দেশ্য। প্রবেটের উদ্দেশ্য হচ্ছে উইলটি আসল কিনা, উত্তরাধিকার নিয়ে বিরোধ এড়ানো, এবং সম্পত্তি বন্টনে আইন সম্মত করা। এটা হচ্ছে উইলের বিষয়। এই প্রবেট নিয়ে আর দরকার নেই, আমরা উপরে চলে যাই। এই সাক্ষ্য আইনের 41, 41 এবং 44 মানে সবই হচ্ছে আপনার, মানে কোনো রস কস নাই, খালি একটু ভালো করে দেখে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে ঠান্ডা মাথায়। তাহলে আমরা এখানে যে 4টা বিষয় দেখলাম ফর্মুলা থেকে, এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই, এটা কোন আদালতের রায়? এটা হচ্ছে অবশ্যই উপযুক্ত আদালত হতে হবে, কম্পিটেন্ট কোর্ট হতে হবে, যে এই রায়টা কোর্ট থেকে আসে। আমরা যেটা দেখলাম যে এই ফর্মুলা একে এই এই মনে রাখার জন্য যে এটা কোন আদালতের রায়,
এটা উপযুক্ত আদালত থেকে আসে, কম্পিটেন্ট কোর্ট থেকে আসে। রায়টি হতে হবে অবশ্যই চূড়ান্ত আদেশ, কনক্লুসিভ প্রব, যেটা চূড়ান্ত আদেশ হতে হবে, আদেশ বা ডিক্রি হতে পারে, সব একই। চূড়ান্ত রায়, আদেশ, ডিক্রি একই বিষয়। রায়ের প্রকৃতিটা কেমন হবে? এগুলো হচ্ছে আমরা যা পাবো হচ্ছে ফৌজদারি কার্য সে সম্পৃক্ত। প্রকৃতিটা কেমন হবে? রায় হবে অবশ্যই ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নাই, এটা হবে সর্বাত্মক, এগেইনস্ট দ্য হোল ওয়ার্ল্ড। এটা একটু মনে রাখবেন। অ্যাকচুয়ালি দ্বারা ব্যক্তি বিশেষের বিরুদ্ধে হবে না, এটা হবে সকলের বিরুদ্ধে, সর্বাত্মক। এই জিনিসটা মনে রাখবেন যে অ্যাকচুয়ালি দ্বারাটা রায়টা, রায় প্রবেটটা নিল, এটা কাদের বিরুদ্ধে হবে? প্রশ্ন থাকতে পারে। নট এ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে, এটা হচ্ছে বরং এগেইনস্ট দ্য হোল ওয়ার্ল্ড, অর্থাৎ যে কোনো হোল ওয়ার্ল্ড বলতে সারা পৃথিবী বোঝে না, মানে এটা আপনার পরিবার বলতে পারে, আপনার যেটা যে কোনো একটা বিচার্য বিষয় নিয়ে, তখন এটা যার সাথে যে কানেক্টেড হবে সেটা সেটা বলছে হোল, সর্বাত্মক। মনে রাখুন এটা হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক এটা। আচ্ছা, রায়ে কি ঘোষণা থাকতে হবে? এখন আমরা আসি, যেটা আমরা যে চারটা আমরা দেখলাম ওখানে এই বিষয়গুলো বলা রয়েছে। এই যে রায়টা আমরা দেখলাম, আমরা 41 গিয়ে এই চারটা আইনগত চরিত্র আরোপ মুখস্থ রাখবেন সবাই, এখন এটা মুখস্থের বিষয়। কি কি বিষয় থাকবে? রায়ে নিম্নত যে কোনো একটি থাকতে হবে। আইনগত চরিত্র আরোপে হতে পারে, আইনগত চরিত্র থেকে বঞ্চিত করা হতে পারে, কাউকে নির্দিষ্ট আইনগত সত্তার অধিকারে ঘোষণা হতে পারে, কাউকে নির্দিষ্ট সম্পত্তির অধিকার ঘোষণা হতে পারে। এই যে বিষয়গুলো, আপনি কোনো একটা সম্পত্তি পেলে আপনি কিন্তু হয়তো বা কোনো একটা আইনগত চরিত্র নিয়ে একটা আরোপ হতে পারে, যেটা কিভাবে এটা নির্ধারণ হবে। আর আর ওই সম্পত্তি থেকে আপনি বঞ্চিত করতে পারে, বা ওই সত্তা আইনগত ভাবে তার সত্তার অধিকার কিভাবে হতে পারে, ঘোষণা কিভাবে হতে পারে, বন্টনটা কিভাবে হতে পারে। এই যে সম্পত্তির অধিকার ঘোষণার যে একটা বন্টন, এগুলো হচ্ছে পুরোটাই আদালতের কার্যক্রম। বুঝতে পারছেন? আদালতের জমি জমা যে বিষয়গুলো থাকে, অধিকার নিয়ে যে বিষয়গুলো থাকে, সিপিসির সাথে কানেক্টেড রয়েছে, সেগুলো এগুলো থাকে। আইনের চরিত্র যে বিষয়গুলো থাকে, চরিত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো আমরা চরিত্রগত আইনগুলো আমরা আলাদাভাবে, সেগুলো ধারা রয়েছে, সেগুলো আমরা দেখবো। তো এখানে কি কি থাকে? আইনগত চরিত্র এবং আর আইনগত চরিত্র থেকে বঞ্চিত। প্রথমটা চরিত্র আরোপ, চরিত্র থেকে বঞ্চিত, এবং আইনগত সত্তার অধিকারী ঘোষণা করা, আর সম্পত্তির অধিকারী ঘোষণা করা, এই চারটা। এরপর সে রায়ের প্রাসঙ্গিকতা কখন হবে? এ যদি কোনো মামলায়, মনোযোগ দেন, আইনগত চরিত্র বা সম্পত্তির অধিকার প্রশ্ন আসে, এই রায়ের প্রাসঙ্গিকতা তখনই হবে যে আইনগত চরিত্র বা সম্পত্তির অধিকার, যে কোনো ব্যক্তির চরিত্রে যে এরা কারা কারা, কয়জন, কোন বন্টনে কতজন আসছে, এবং সম্পত্তির অধিকার নিয়ে যখন প্রশ্ন হবে, তখন এই রায়ের প্রাসঙ্গিকতা তখন হবে। তাহলে উক্ত চূড়ান্ত রায় ডিগ্রি প্রাসঙ্গিক, যেটা বিচার বিশ্লেষণ করে দেখবে জমি জমি দলিল যে এটা রায় তো একদিনে দিবে না, এটা কার্যক্রম আছে আদালতের। যে বিচারিক কার্যক্রম গুলো যখন হবে, সে চূড়ান্ত পর্যায়ে যে ডিগ্রি গুলো পায় সেটা পাবে, যে কোনো বিষয়ে জমি জমা হতে পারে। চূড়ান্ত রায় কিভাবে প্রমাণ করবে? ভেরি ইম্পর্টেন্ট। চূড়ান্ত ভাব তখনই হবে, আইনগত চরিত্র আরোপ সবসময় চারটা বিষয় মনে রাখবেন, যে কি কি কোন কোন বিষয় বলেছে রায়ের ক্ষেত্রে। আইনগত চরিত্র আরোপের ক্ষেত্রে রায় কার্য হওয়ার সময় থেকে আইনগত চরিত্র উদ্ভূত হয়েছিল, ওই যে যেটা আমরা বললাম। আইনগত চরিত্র প্রদানের ক্ষেত্রে কি দেবে? অধিকার ঘোষণার সময় থেকে দিবে, সেই ব্যক্তি আইনগত সত্তার অধিকার দিবে। আইনগত চরিত্র থেকে বঞ্চিতকরণ, রায়ের সময় থেকে দিবে, ওই ব্যক্তি সত্তা হারিয়েছে, যে তার জমিটা যে তার তাকে যতটুকু দেওয়া দরকার তার, সে তাকে আপনি বাতিল করে রাখছেন, তারা দেন নাই। সম্পত্তির অধিকার ঘোষণা কখন হবে? ঘোষণার সময় থেকে ওই সম্পত্তি ওই ব্যক্তিরই ছিল, যে সম্পত্তির ছিল ওই ঘোষণার ওই ব্যক্তিরই ছিল, কিন্তু সে এখন দখলে নেয় বা যে কোনো ব্যবহার হান্ড্রেড চলে গেছে। আচ্ছা, এটাকে মনে রাখার জন্য আমরা যদি খেয়াল রাখবো, মনোযোগ দেন, যেটা পিএমডি আদালতের চূড়ান্ত রায় ইন জাজমেন্ট গ্রাম, এটা আমরা দেখলাম সবার বিরুদ্ধে বাধ্যতামূলক। এবং চরিত্র সম্পত্তির, এইটার মূল বিষয় হচ্ছে চরিত্র এবং সম্পত্তির চূড়ান্ত প্রমাণ, মনে রাখবেন। আরো ইজি করে দেওয়া হয়েছে, এগুলো পিডিএফ পাবেন। এই আদালতের চূড়ান্ত রায়টা তো এখানে কনক্লুসিভ বিষয় বলা রয়েছে, এখানে সবার বিরুদ্ধে বাধ্যতামূলক। চরিত্র দুইটা বিষয় মনে রাখবেন, চরিত্র এবং সম্পত্তির ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ। এখন আমরা যেটা দেখছিলাম প্রবেটের ক্ষেত্রে একটা ঘটনা দেখেন। প্রবেটের ক্ষেত্রে কি ঘটনা হবে? কোনো রসকস নাই, মনোযোগ দেন, মাথায় রাখেন, কাজে লাগবে। প্রবেটের ক্ষেত্রে ঘটনাটা কি কিরকম হতো? এ নামক ব্যক্তি মৃত্যুবরণ করেন, তিনি একটি উইলে রেখে যান। আদালতে উইলের বৈধতা নিয়ে মামলা হয়, যে সে যে উইলটা দিয়ে গেছে এটা বৈধতা নাই, এটা এমনি দিয়ে গেছে। উপযুক্ত আদালত উইলকে বৈধ ঘোষণা করে প্রবেট মঞ্জুর করেন। যখন আদালত এটা ঘোষণা করলেন যে না, এই প্রবেটটা দেওয়া ঠিক আছে, তাহলে বৈধ ঘোষণা করলো, তাহলে রায় পাবে। তাহলে আদালত ঘোষণা করলো কি? উইলটি বৈধ। উইলের নির্বাহী ব্যক্তি আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত, বলে দিচ্ছে নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত। এই ঘোষণাটা কি নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি বরং সবার জন্য প্রযোজ্য। বুঝতে পারছেন? আইনি ফলাফলকে এটা একটি জাজমেন্ট ইন র্যাম, এটা চলে, এটা আপনার জানা দরকার নেই। এটাই কিন্তু উইলে বা নির্বাহী আইনগত চরিত্র চূড়ান্তভাবে প্রমাণিত হয়। পরবর্তী কেউ আর উইলের বৈধতা অস্বীকার করতে পারবে না। এই যে পরবর্তীতে বৈধতা, বৈধতা যখন আদালত থেকে দিবে, এটাই তো চূড়ান্ত রায় হয়ে গেল। তো এটা তার, এটা তো আপনার আর আপনার পরবর্তীতে অস্বীকার করার সুযোগ নেই। এখন আর একটা বিবাহ দলিলে তো ম্যারেজ বা ইনসলভেন্সি কি হতে পারে? উদাহরণ দুই দেখেন, দেউলিয়ত্ব বা বিবাহ, বিবাহ সংক্রান্ত অনেক কেমন, এ বিয়ের বৈধ বৈধ বউ কিনা, এ বিয়ের বিবাহ বৈধ কিনা, বউ না,
এ বি এর বিবাহ বৈধ কিনা। একটা প্রশ্ন উঠছে যে তারা যে বিবাহ করছে বৈধ, এই নিয়ে মামলা হয় আদালতে। উপযুক্ত আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেন যে এ বির বৈধ স্বামী স্ত্রী। তাহলে কি এটা একটা রায় হলো, ডিক্রি হলো। আদালত আইনগত বৈবাহিক চরিত্র ঘোষণা করেছে, এই ঘোষণা কেবল কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং সমগ্র বিশ্বের বিরুদ্ধে কার্যকর এটা। যারা, হ্যাঁ, এটা যখন প্রশ্ন উঠছে তারা বৈধ স্ত্রী কিনা, তখনই তো যে বৈধ কাগজপত্র পর্যালোচনা করে দেখছে না, হ্যাঁ, আইনি ফলাফল হলো কি, এটা কিন্তু বৈবাহিক চূড়ান্তভাবে প্রমাণিত। এইটাই হচ্ছে সর্বাত্মকভাবে প্রযোজ্য। আচ্ছা, দেওয়ালিতে সংক্রান্তের সংক্ষিপ্ত উদাহরণ কি হতো অতিরিক্ত বোঝার জন্য, এটা দেখেন। আদালত চূড়ান্ত ঘোষণা করলেন যে সি একজন দেউলিয়া ব্যক্তিত্ব। এখন আইনগত চরিত্র অপরিবর্তন হয়, সকল পাওনাদার বিরুদ্ধে কার্যকর হয়। যখন এটা আপনার দেউলিয়া হয়ে যায় তখন তো পাওনাদার সকল বেড়ে যায়। এটাই বলছে সকল পাওনাদার বিরুদ্ধে কার্যকর। আপনার মেন বই যেটা পড়বে, মেন বই খালি রিডিং করে যাবে, আর কোনো কিছু নাই। আচ্ছা, প্রবেট বিবাহ দেয়লিত্ব বিষয়ে উপযুক্ত আদালত চূড়ান্ত ঘোষণা যেহেতু ব্যক্তি বিশেষ নয় বরং সবার বিরুদ্ধে কার্যকর, সেহেতু উহা জাজমেন্ট র্যাম সাক্ষ্য আইনে 1872 অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক। পরীক্ষা যদি আসে, পরীক্ষা আসবে, এটা হচ্ছে ফৌজদারি কার্য কানেক্টর প্রমাণ পদ্ধতির সাথে একটু কানেক্টর রয়েছে। চরিত্রগত আইনগত ইয়ার ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ হচ্ছে চরিত্রের ক্ষেত্রে আপনারা জাস্ট অ্যাকচুয়ালি দ্বারা লিখে দিবেন, একটা প্রশ্ন আসে এটার সাথে কানেক্টেড। বুঝতে পারছেন? তাহলে আমরা কি দেখলাম, যে প্রবেট বা বিবাহ বা দৈলিত বিষয় উপযুক্ত আদালত চূড়ান্ত ঘোষণা যেহেতু ব্যক্তি বিশেষ নয় বরং সবার বিরুদ্ধে কার্য, সেহেতু এটা একটা জাজমেন্টের র্যাম সাক্ষ্য আইনের কত ধারা প্রাসঙ্গিক, 41 ধারা প্রাসঙ্গিক। এখানে আমরা কি কি দেখলাম, আরেকটা শব্দ দেখবেন, ম্যাট্রিমোনিয়াল, মনে হয় ভিতরে গেলে একটা শব্দ পাবেন, যেটা হচ্ছে ওই যে বিবাহ নিয়ে যেটা আমরা আলোচনা, ইনসলভেন্সি দেওয়ালে এটা হয়েছে অ্যাডমিরালটি। অ্যাডমিরালটি দেখেন, ওই যে অ্যাডমিরালটি একটা শব্দ আছে, অ্যাডমিরালটি হচ্ছে আদালত রায় দিল যে একটি জাহাজ আটক করা বৈধ ছিল, একটা জাহাজ আটকায় দিয়েছে অ্যাডমিরালটির ক্ষেত্রে। উক্ত জাহাজের উপর নির্দিষ্ট ব্যক্তির অধিকার রয়েছে, এই রায়টি জাহাজের মালিক আর অধিকার চূড়ান্ত প্রমাণের গণ্য। এই যে জাহাজ আটকায় দিল, এটা কি বৈধ ছিল, বাট এই জাহাজের উপর আইনগত অধিকার কি নির্দিষ্ট ব্যক্তির উপর না, তবে রায়টি যখন রায় দেয় তখন মালিকানা অধিকার নিয়ে চূড়ান্ত প্রমাণ হিসেবে কি হবে, গণ্য হবে। আইনগত চরিত্র যেটা আমি বললামই, মৃত ব্যক্তির ক্ষেত্রে দেখলাম, সেটা আমরা দেখলামই, এটা আর কিছু দরকার নাই। তবে এটা মনে রাখবেন, এটা চূড়ান্ত প্রমাণ। এই ধারার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এই ধারাটি চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ, সব মনে রাখবেন। এবং এটা হচ্ছে লিগ্যাল রাইট, লিগ্যাল ক্যারেক্টার হিসেবে ব্যবহৃত হয়, কোর্টে দরকার না। এখতিয়ারটা কি, এখতিয়ারটা বোঝাইছে এখানে। এখানে একটু দেখেন যে আপনার বলে এখতিয়ার বা সীমানা, এটা হচ্ছে এই এখতিয়ার। এখতিয়ার হইতে হবে, প্রবেট হইতে হবে, ম্যাট্রিমোনিয়াল হইতে হবে, অ্যাডমিরাল হইতে হবে, ইনসলভেন্সি হইতে হবে। এই চারটা হলেই হচ্ছে চরিত্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে এবং সম্পত্তির ক্ষেত্রে। বুঝতে পারছেন তাহলে বিষয়টা? ভালো করে তাহলে আমরা একটু দেখি, মনোযোগ দেন। সাক্ষ্য আইনে 41 ধারা কোন ধরনের রায়ের প্রাসঙ্গিকতা নির্ধারণ করে? এটা বিশেষ এখতিয়ার প্রদত্ত রায়। এটা ফৌজদারি দেওয়ানোর ক্ষেত্রে না। 41 ধারার এক্তের রায় প্রাসঙ্গিক কি কোন কোন ক্ষেত্রে আমরা বললাম, প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, রবার্ট প্যাট্রিমোনিয়াল, ইনসলভেন্সি, অ্যাডমিরাল দেওয়ালিত্ব। ও এখন ইনসলভেন্সি। এটা মেন বইয়ের কথা। 41 ধারা অনুযায়ী কোন ধরনের রায় কনক্লুসিভ প্রমাণ হিসেবে গণ্য হয়? এটা কি চূড়ান্ত চূড়ান্ত, রায়। চূড়ান্ত রায়। চূড়ান্ত রায়, চূড়ান্ত রায়। টিকার বিষয় এটা, এই ধারা চূড়ান্ত রায়। 41 ধারা অনুযায়ী রায় কোন বিষয়ে চূড়ান্ত প্রমাণ, এটা কি হবে, অপরাসঙ্গ বিশ্বাসযোগ্য আইনগত আইনগত চরিত্র। আইনগত আইনগত চরিত্র, চরিত্র। কোর্ট, এটা আইনগত চরিত্র সম্পত্তির ক্ষেত্রে। হ্যাঁ, প্রবেট আদালতের রায় কোন বিষয়ে চূড়ান্ত প্রমাণ গণ্য হবে, কোন ক্ষেত্রে? উইলের বৈধতা উইলের নির্ধারণী। বৈধতা ও নির্বাহী। 41 অনুযায়ী কোন বিষয়টি প্রমাণ করতে রায় প্রাসঙ্গিক নয়? অপরাধ অপরাধে দোষ। দোষী হওয়া। হ্যাঁ, এটা এটা তো নাই, এটা না, মৃত ব্যক্তি হওয়া যাবে, বৈধ কিনা হওয়া যাবে, দলীয় হওয়া যাবে, বাট এটা তো পাইনি প্রাসঙ্গিক। ম্যাট্রিমোনিয়াল এক্তিয়ার রায় কোন বিষয়ে প্রমাণ দেয়? দাম্পত্য সম্পর্কের অস্তিত্ব। দাম্পত্য অপরাধ সম্পর্কের অস্তিত্ব। দাম্পত্য সম্পর্কে, দাম্পত্য সম্পর্ক। ইনসলভেন্সি আদালত রায় কি প্রমাণ করে? এই যে ব্যক্তিগত দেউলিয়া, আইনগত চরিত্র। দেউলিয়া আইনগত চরিত্র, ভেরি গুড। 41 ধারা যে রায় কখন প্রাসঙ্গিক? আদালতের বৈধ এখতিয়ারে প্রদত্ত হয়। হ্যাঁ, বৈধ আদালতের এখতিয়ারে হতে হবে, বৈধ এখতিয়ারে। আচ্ছা, 41 কার বিরুদ্ধে প্রযোজ্য? এটা কি আসামের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে, পক্ষে? এটা সকলের সকলের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে। জাজমেন্ট র্যাম, জাস্ট সকলের এইটুকু মনে রাখলেই চলবে, আর কোনো কিছু দরকার নাই। এখন আমি প্রশ্ন যাই, 40 থেকে আমি প্রশ্ন করছিলাম, দেখি দেখি পারেন কিনা। কোন পূর্ববর্তী রায়ের কারণ নতুন মামলা বাধা সৃষ্টি করে কত ধারায়? 40। বল, কোন ধারায় 40 ধারা। জাজমেন্ট র্যাম বলা হয়? জাজমেন্ট র্যামে কেবলই বললাম কত? 41। গুড। প্রবেট, ম্যাট্রিমনি, ইনসলভেন্সি এই বিষয়গুলো কোন ধারার অধীনে পড়ে? 40। 41। এটাও গুড। 41। আচ্ছা, এখানে আর কোনো কিছু নাই, এদিকে এক অন্য রেড জুডিকাটা কোন ধারা সম্পর্কিত? 40। 41। 40। কোন রায় শুধু পক্ষগুলোর বাধা, এটা দরকার নাই, ইম্পর্টেন্ট না, জনস্বার্থ তেতাল্লিশ দরকার নেই। আচ্ছা, 40 ধারা থেকে প্রশ্ন দেখেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, এটা আসতে পারে
যে 41 ধারার অনুযায়ী আসতে পারে যে প্রবেট, ম্যাট্রিমোনি, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, এখতিয়ার প্রদত্ত চূড়ান্ত রায় কোনো ব্যক্তির আইনগত চরিত্র বা সে সম্পর্কে অধিকার বিষয়ে সকলের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ কনক্লুসিভ প্রভিশন গণ্য হয়। এই ধরনের রায়কে কি রায় বলা হয়? এটা হচ্ছে জাজমেন্ট রায়, যে স্বাক্ষরে 41 দ্বারা ব্যাখ্যা করবে। 41 দ্বারা ব্যাখ্যা কোনো সময় পরীক্ষায় আসবে না। এটা একটা প্রশ্ন আছে ছোট করে, ওইটা আপনি কার্য ইয়ার সাথে কানেক্টেড, তো স্বাক্ষরের সাথে কানেক্টেড চরিত্র, সেটা আমরা দেখবো, অসুবিধা নাই। এগুলো পরে। তাহলে আমরা এটার মূল বিষয়টা আমরা কি দেখলাম, যে রায় প্রবেট প্রথম দিকে দেখছিলাম চূড়ান্ত। আমরা, প্রবেট আর এখতিয়ার, এখতিয়ারে ইত্যাদি ক্ষেত্রে প্রাসঙ্গিক। এখানে আমরা কয়টা দেখলাম? প্রবেট দেখলাম, অ্যাডমিরাল থেকে বিবাহ দলিলের বিষয়ে এখতিয়ার প্রয়োগকালে সেটা কি হবে? আদালতের চূড়ান্ত রায় আদেশ আইনগত চরিত্রের উপর কি করবে? এটা প্রযোজ্য হবে। আর এটা কোথায় সর্বাত্মক বলিয়া ঘোষণা হবে, সর্বাত্মক ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এগুলো কি হবে? চূড়ান্ত রায় আদেশ বা ডিগ্রি কি হবে? প্রাসঙ্গিক। এই যে চারটার ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক হবে। যে চারটা গুলো কি কি পড়ছিলাম, চারটা যেটা বিষয় হচ্ছে, এটা আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। যে চারটা বিষয় পড়লাম, এই চারটা বিষয় একটু মনে রাখলেই চলবে। যে চারটা একটু দেখাইলাম, চারটা কি কি দেখাইলাম আপনাদেরকে এখানে না। চারটা দেখাচ্ছেন স্যার, ওই যে বঞ্চিত চরিত্র, আইনগত সত্তার অধিকার, আর একটা হলো এই যে আইনগত বঞ্চিত রাইট, অধিকার। চারটা। এই রায় নিম্নোক্ত যে কোনো থাকতে হবে: আইনগত চরিত্র আরোপ, চরিত্র থেকে বঞ্চিত হতে পারে, সত্তার অধিকার ঘোষণা এবং সত্তার অধিকার ঘোষণা। একটা হচ্ছে আইনগত সত্তার অধিকার ঘোষণা করবে, আর নির্দিষ্ট সম্পত্তির অধিকার ঘোষণা করবে। হ্যাঁ, তাহলে এই চারটা কি রায় ঘোষণা থাকতে হবে। এই চারটা কিন্তু এখানে বলছে, আপনার মেন বই দেখবেন, এই যে এখানে যেটা চারটা বলছে, এই চারটা একটু শর্ট করে দেওয়া হয়েছে। আপনারা জাস্ট হচ্ছে এটা মনে রাখবেন, চূড়ান্ত রায় হিসেবে প্রাসঙ্গিক চারটি ক্ষেত্রে মূল পয়েন্ট। জাজ আরেকটা মনে রাখবেন, সকল সর্বত্র ক্ষেত্রে প্রযোজ্য হবে জাজমেন্ট ইন রেম। আর ওখানে দেখবেন রেড জরিকাটা। বুঝতে পারছেন? এই ছিল মোটামুটি প্রোভাইড এখতিয়ার ইত্যাদি। অনেকেই বুঝেন না, আমি বুঝতে পারছি। এটা অনেকেই বুঝেন না প্রথমত। এটা যখন প্রশ্নের সাথে বাস্তবিক একটু মিলাই দিব, তখন আর একটু ক্লিয়ার হবে। আপাতত একটু বুঝে যান।